হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা গুচ্ছ রিভিশন ক্লাসে। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। বলো, কি অবস্থা? কেমন আছো সবাই? গুচ্ছ ভর্তি পরীক্ষার আর 1 মাসের মতো বাকি, তোমরা জানো 1 মাস 4-5 দিনের মতো আছে। তো এই শেষ সময়ে এসে তোমাদের জন্য আমরা গুচ্ছ রিভিশন ক্লাস নিচ্ছি, যাতে তোমরা এই ক্লাসের রুটিনটা মেনটেন করে বাসায় রিভিশনটা দিয়ে ফেলতে পারো। তো দেখতেই পাচ্ছ, আজকের ক্লাসে আমরা সরল রেখা, বৃত্ত এবং কণিক এই 3টা অধ্যায় রিভিউ করব। তো সবাই কি এই 3টা অধ্যায় ভালো মতো রিভিশন দিয়ে আসছো? বলো, সবাই দ্রুত চলে আসো, আমি আর 1 মিনিট ওয়েট করে ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো। তোমাদের জন্য আমরা যে গুচ্ছ রিভিশন ক্লাসগুলো নিচ্ছি, এই রিভিশন ক্লাসগুলোর নেওয়ার উদ্দেশ্য কি তোমরা জানো? গ্রুপে পোস্ট দিয়ে বলা হয়েছে যে আমরা ভার্সিটি ব্যাচে এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় ক্লাসে যা কিছু পড়াইছি এগুলাই কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোর দেন পারফেক্ট। এখন তোমার কাজ হচ্ছে এই লাস্ট 1 মাসে ভালো মতো আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস কন্টেন্টগুলাই রিভিশন দিয়ে আসা। তো এখন আমরা যে রিভিউ ক্লাসগুলো নিচ্ছি, যেমন আজকে তোমাদের সরল রেখা, বৃত্ত এবং কণিক এই 3টা অধ্যায়ের উপর রিভিউ ক্লাস। তো আমি আশা করব ইতিমধ্যেই তোমরা এই 3টা অধ্যায়ের ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো করছো এবং ভার্সিটি ব্যাচের ক্লাস কন্টেন্টগুলো রিভিশন দিয়ে আসছো। বলো তো সত্যি সত্যি? এই রিভিউ ক্লাসে কিন্তু নতুন কিচ্ছু পড়াবো না, খালি প্র্যাকটিস করাবো। সবগুলা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার রিভিউ করে যাব, কারণ এই 3টা অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সবগুলা বেসিক, সবগুলা টাইপের যা কিছু প্রয়োজন সব কিছু ভার্সিটি ব্যাচের লাইভ ক্লাসেই কমপ্লিট করানো হয়েছে। এখন নতুন করে আর পড়ানোর কিছু নাই, খালি প্র্যাকটিস করানো। তো তোমাদের উদ্দেশ্যে আমরা যে গুচ্ছ রিভিশন ক্লাসগুলো নিচ্ছি, এই রিভিশন ক্লাসের রুটিন অনুযায়ী নিজে বাসায় বসে আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারগুলো রিভিশন দিবা এবং এখন যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। তাহলেই তোমার প্রিপারেশনটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর 4 দিন পর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা যারা নিবা বা যারা দিবা, তোমার এখন ক্লাস করার দরকার নাই, বাসায় বসে রিভিশন দাও। কৃষি গুচ্ছের পরীক্ষা কারা কারা দিবা? আর মাত্র 4 দিন আছে, কৃষি গুচ্ছ 5 দিন আছে, আর মাত্র 5 দিন পর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। তো যারা কৃষি গুচ্ছের জন্য ডেডিকেটেডলি পড়তেছো, তাদের উদ্দেশ্যে বলবো এই 5 দিন আগে নতুন করে ক্লাস করার কোনো দরকার নাই। ভার্সিটি ব্যাচের ক্লাসে আমরা যা যা পড়াইছি, যা যা ক্লাস কন্টেন্ট কভার করছি, জাস্ট ওগুলাই রিভিশন দেব। ওগুলা রিভিশন দিলেই মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না ভাই। হ্যাঁ, সবাই রেডি? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? দেখো, সরল রেখা, বৃত্ত, কণিক 3টা অধ্যায় জাস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো একবার কভার করে রিভিউ করে যাব। সবাই উত্তর দিবা, ঠিক আছে? ওকে, রেডি, স্টেডি, গো। সরল রেখা, প্রথমেই সরল রেখা। ভাই, সরল রেখা অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে। সূত্রগুলো মনে আছে না? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মনে আছে তো? এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে, কৃষি গুচ্ছ বলো বা গুচ্ছ ভর্তি পরীক্ষা, যে কোনো এক জায়গায় কিন্তু চলে আসবে। যেমন এটা মনে মনে উত্তর বলো তো, মনে মনে উত্তর বলো। এগুলো কিন্তু শিখাইছি, ক্লাসের মধ্যে শিখাইছি। -1, এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল 90 থেকে বড়, 180 থেকে ছোট, শুধুমাত্র একটাই আছে 120। 90 থেকে বড়, 180 থেকে ছোট, একটা অপশনই আছে। এগুলা দেখেই উত্তর বলে ফেলতে হবে। তারপরে এইটাও দেখে দেখে অ্যান্সার বলে ফেলা যায়। বলো তো, 1, -√3। আগে বলো, এটা কোন চতুর্ভাগের বিন্দু? ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। তাহলে অবশ্যই এটা চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল হয় নেগেটিভ হবে। নেগেটিভ হলে 0 থেকে -90 এর মধ্যে, আর পজিটিভ হলে 270 থেকে 360 এর মধ্যে। যেমন দেখো, এই যে π/4, এটা 45 ডিগ্রি, এটা হবে না। এখানে π/4, এটা 45 ডিগ্রি, এটা হবে না। ভালো মতো বুঝছো? এই যে π/4, 45 ডিগ্রি, 45 ডিগ্রি তো প্রথম চতুর্ভাগে। এটা হচ্ছে -π/4, দেখো -45 ডিগ্রি, এটা হইতে পারে। আর 5π/3, এটা হচ্ছে 300 ডিগ্রি, এটাও হইতে পারে। দেখো, -π/4 -300 ডিগ্রি, সরি -45 ডিগ্রি, এটাও চতুর্থ চতুর্ভাগে আছে। আবার 5π/3, 5 × 180/3 মানে 900/3, 300 ডিগ্রি, এটাও কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে। এখন উত্তর কোনটা হবে? দেখো, এখানে আছে 1 -√3। ভাই, মনে মনে চিন্তা করো, -π/4 -45 ডিগ্রি কখন হয়? তোমরা কি জানো? tan 45 ডিগ্রি মান কত? 1।
তাহলে 10 মাইনাস 45 ডিগ্রি মাইনাস 1, 1 হওয়ার জন্য কি ভুজ কোটি সমান হইতে হয় না? এই মনে আছে থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই x, চতুর্থ চতুর্ভাগের সামনে মাইনাস। তো পাই বাই 4 মানে 45 ডিগ্রি কখন হয়? যখন tan ইনভার্স 1 মানে ভুজ আর কোটি সেম, তো এখানে তো সেম না, তার মানে এটা হবে না। তুমি এভাবে মনে মনে চিন্তা করে ফেলতে পারো যে এটা হবে না, তাহলে উত্তর এইটা। অথবা তোমার যদি মনে মনে চিন্তা করতে অসুবিধা হয় তাহলে কিভাবে করবা? ধরো তুমি নর্মাল সূত্রই করলা, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মডুলাসের মধ্যে মাইনাস বসাইলেও যে কথা, না বসাইলেও একই কথা। কত আসবে দেখো, tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস পাই বাই 3। এখন মাইনাস পাই বাই 3 দেখো অপশনে নাই, তো মাইনাস পাই বাই 3 যেহেতু নাই, এটার সাথে 2 পাই যোগ করে দিব, 360 যোগ করে দেবো, তাহলে কত হবে? 5 পাই বাই 3। এই কথা বুঝছো? সহজ কিন্তু। যখন দেখবা যে অ্যান্সারে যে নেগেটিভটা আসছে সেটা কিন্তু ওখানে নাই, এখানে আছে মাইনাস পাই বাই 4 আর উত্তর হচ্ছে মাইনাস পাই বাই 3, 2 পাই মানে 360 যোগ করে দেবো, অ্যান্সারটা পজিটিভে চলে আসছে। এই বুঝছো কে বলো? এই টাইপগুলা মনে মনে কয়জন পারবা? এই জিনিসটা কিন্তু মনে মনেই করে ফেলা যায়, ম্যাথ লিখাই লাগে না। এই দুইটার মধ্যে এ আর সি এর মধ্যে সঠিক উত্তর হবে সি, কারণ এ হবে না, মাইনাস 45 এখানে হবে না। মাইনাস 45 হওয়ার জন্য ভুজ আর কোটি সেম হইতে হয়, ভুজ আর কোটি যদি সেম হয় তাহলে কাটাকাটি গিয়ে 1 হবে। বুঝছো কথা? আর tan ইনভার্স 1 মানেই 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে, গুড, আশা করি বুঝতেছো। এরপরে বলো এই সূত্রটা কার কার মনে আছে? দেখো দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দিয়ে তোমার কাছে দূরত্ব জানতে চাইছে। এই বলো এই সূত্রটা কয়জনের মনে আছে? ভার্সিটি বেচা ক্লাসে দেখাইছি আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কার্তেশীয় বিন্দুর জন্য শিখছি, বাট পোলারের জন্য অনেকেই শিখি নাই। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। দেখো ধরো একটা বিন্দু r1, θ1 আর একটা বিন্দু r2, θ2, অর্থাৎ পোলারে আছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। ধরো একটা বিন্দু P, একটা বিন্দু Q। তো এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দূরত্ব বাইর করতে বলে, সূত্র হচ্ছে √r অফ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। কজের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আরেকটা বিয়োগ করলেই হয়, θ1 মাইনাস θ2, তুমি বড় থেকে ছোট বিয়োগ করলেই হবে। তো এখানে দেখো √r অফ r1 স্কয়ার, এই যে r1 2√3 স্কয়ার করলে 4, 3 4 12 প্লাস এখানে 2 2 4, 4 5 20 20, তারপরে মাইনাস দেখো 2 ইনটু r1 r2 cos θ1 মাইনাস θ2। তুমি বড় থেকে ছোট বিয়োগ করো, ধরো 180 থেকে 90 বিয়োগ করো, এটা হবে cos 90। ভাই cos 90 এর মান কত বলো? cos 90 এর মান হচ্ছে 0। দেখো মনে মনে চিন্তা করো, cos θ1 মাইনাস θ2 এটা cos 90, কারণ 180 থেকে 90 বিয়োগ করলে 90 হয়, cos 90 এর মান 0, তাহলে এই পুরাটা 0 হয়ে যাবে, এই পুরাটা কি হয়ে যাবে? 0। এই কথা বুঝছো? এই যে তাহলে √r এর মধ্যে 32, 32 কে রুট করলে 16 দোকানে 32, 4√2। এই যে একটু একটু আনকমন জিনিসগুলো, এগুলো একটু ভালো মতো রিভিশন না দিলে কিন্তু পরীক্ষায় ভুলে যাবা। একাডেমিকে অনেকেই থাকে যে কার্তেশীয় পদ্ধতিতে দূরত্বের সূত্রটা সবাই জানে, কিন্তু পোলারেরটা অনেকেই জানে না, তো পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তারপরে যে এই ম্যাথগুলো দেখো খুবই ইজি, বলো করো, উত্তর বলো। ওয়াই ওকে, এটার উত্তর মুখস্থ হয়ে যাওয়ার কথা না? এই ম্যাথটা বইয়ের খুবই কমন একটা ম্যাথ, এটার উত্তর সহ মুখস্থ হয়ে যাওয়ার কথা। 29/7 এটা কার কার মুখস্থ আছে বলো তো? এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় এত বেশি আসছে যে এই ম্যাথটা না হইলেও একাডেমিকে বা এইচএসসি তে থাকতে তুমি মিনিমাম 2-3 বার করছো, তো করতে করতে এটার উত্তর মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? ওকে, সেম আরেকটা ম্যাথ, সেম টাইপের, নিজেরা করবা, করে উত্তর মেলাবা। এগুলো খুবই ইম্পর্টেন্ট টাইপগুলা, এগুলো খুবই সহজ, একদম একদম বেসিক টাইপগুলা। তারপরে দেখো এটা উত্তর বলো, শর্টকাট দিয়ে করো। দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ এক সক্ষ রেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত করে বলো? শর্টকাট মনে আছে? এক সক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে কোটি দ্বয়ের অনুপাত, মডুলাস অফ। ভাইয়া অনুপাত ঋণাত্মক হয় না, এই জন্য মডুলাস অফ এক সক্ষের বেলায় কোটি দ্বয়ের অনুপাত 4 - 2। তাহলে উত্তর কত? 4/2। কাটাকাটি করো, 2/1। কাটাকাটি করলে মডুলাস করলে প্লাস হয়ে যাবে, নিচে উপরে 2 নিচে 1 মানে 2/1। একদম সহজ, শর্টকাট দিয়ে হয়ে গেছে। আচ্ছা বলো তো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতো এমসিকিউতে এটাতে যেখানে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, বলো তো কে কে পারবা? মনে আছে কার কার? এটা চিত্র এঁকেও করতে পারো,
চিত্র ছাড়াও করতে পারো। যখন দেখবা মডুলাসের মধ্যে চিহ্ন নেগেটিভ আছে, দেখো উপরে প্লাস নিচে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন অন্তর্বিভক্ত। মডুলাস করার পরে অনুপাতটা তো অলওয়েজ পজিটিভ আসবে, কিন্তু মডুলাসের মধ্যে চিহ্নটা কি সেটা যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে অন্তর্বিভক্ত। আর যদি প্লাস হয়, ধরো যে উপরেও প্লাস নিচেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অথবা উপরেও মাইনাস নিচেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে বহির্বিভক্ত। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে অন্তর্বিভক্ত। কারণ কি? এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হবে? অন্তর্বিভক্ত। ওকে, এই জিনিসগুলো সবাই জানো। আর যদি এখানে বলতো যে ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, তাইলে উত্তর কত হইতো বলো তো? যদি বলতো ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, তাহলে উত্তর হইতো ভুজদ্বয়ের অনুপাত মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত -2/4, মানে কাটাকাটি করলে হয়তো 1/2, তখন উত্তর হয়তো 1/2। ঠিক আছে, ওকে ফাইন। এবার এটা দেখো, এই যে ঢাল, ভাই সরল রেখার ঢাল ওই 9-10 থেকে পড়তেছো, 9-10 থেকে পড়তেছো, এবং এইটা কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর আসে। সরল রেখার ঢাল, সমীকরণ থেকে ঢাল মনে মনে বলো, কিছু না লিখে বলো। সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করার বুদ্ধি মনে মনে, মাইনাস উপরে এক্স এর সহগ ডিভাইড বাই নিচে ওয়াই এর সহগ -√3। দেখো সূত্রটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1/√3, মাইনাসে মাইনাসে প্লাস 1/√3, 1/√3। এগুলো একদম বেসিক, পুরো অধ্যায়টা একবার রিভিউ করো, খালি দেখে যাও, আরো তাড়াতাড়ি উল্টা যায়। এটা মনে মনে বলো তো দেখি, এই রেখার সাথে লম্ব রেখার নতি, নতি মানে ঢাল, এই বলো আগে এই রেখার ঢাল কত বলো। ভাই এটা তো ডিরেক্ট বলে দেওয়া যায়, y = mx + c, y = mx + c, তাহলে m এর ঢালের মান হচ্ছে -5, দেখেই বলে দেওয়া যায়। তুমি ওই যে মাইনাস x এর সহগ বাই y এর সহগ ওটা দিয়েও করতে পারো। সেই ক্ষেত্রে পুরো সমীকরণটাকে বাম পাশে নিতে হবে, একই পাশে নিতে হবে x এর সহগ এবং y এর সহগকে। বাট এখানে যেহেতু y = mx + c এই ফরম্যাট আছে, তাহলে ঢালের মান -5 ডিরেক্ট দেখেই বলে দেওয়া যায়। এখন উত্তর কিন্তু -5 না, অনেকে কিন্তু উত্তর দেখাই ফেলবে -5, উত্তর -5 না। তোমাকে বলছে এই রেখার সাথে লম্ব রেখার নতি, তো এই রেখার উপর লম্ব এমন রেখার ঢাল কি হবে? উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ, মনে আছে? মাইনাসটা হয়ে যাবে প্লাস এবং 5 হয়ে যাবে 1/5। লম্ব রেখার ঢাল কিভাবে বের করতে হয়? উল্টে যায় এবং চিহ্ন চেঞ্জ হয়ে যায়। কি হবে? উল্টে যাবে এবং চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এইটা বলো তো, দেখো কি সহজ সহজ প্রশ্ন। একটু সহজগুলাই রিভিউ করি, কঠিন যা কিছু ছিল সব তো ভার্সিটি ব্যাচের ক্লাসে পড়াইছি। তোমার কাজ হচ্ছে ভার্সিটি ব্যাচের ক্লাস লেকচারগুলো খালি রিভিশন দিয়ে যাওয়া, এবং আমরা এখন রিভিউ ক্লাসের পরে পরে যে পরীক্ষাগুলো নিচ্ছি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা। ঠিক আছে, ওকে বলো এটা বলো। x অক্ষের সমীকরণ y = 0, মনে আছে? x অক্ষে কোটি শূন্য, y অক্ষে ভূত শূন্য। x অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। তারপরে এটা বলো, y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে x = a, y অক্ষের সমান্তরাল রেখা x = a, আর x অক্ষের সমান্তরাল রেখা y = b। মনে আছে কার কার? এই কার কার মনে আছে? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a। x এর বেলায় আমরা a লিখি x = a, আর y এর বেলায় b লিখি y = b। এখানে a আর b হচ্ছে যে কোনো ধ্রুবক, a আর b হচ্ছে যে কোনো ধ্রুবক। বলো এটা বলো মনে মনে, এগুলো কিছু লিখে বললে হবে না। আজকের ক্লাসে যে এমসিকিউ গুলো দেখাবো প্রত্যেকটা মনে মনে বলে ফেলতে হবে। মূল বিন্দুগামী y = mx, মূল বিন্দুগামী রেখা মানে y = mx, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ঢাল কত বলো? এই tan 135 ডিগ্রি মানে তো -1, জানো? tan 135 ডিগ্রি মানে কত? tan 135 মানে হচ্ছে tan 90 + 45, 90 + 45 দ্বিতীয় চতুর্ভাগে tan এর চিহ্ন নেগেটিভ, এটা হয়ে যাবে -cot 45, -cot 45 -1। এটা ঢাল কত? -1। তাহলে y এর সামনে y = x এর সামনে -1 বসবে, তাহলে -x। তাহলে উত্তর কোনটা? এই যে পেয়ে গেছে উত্তর ডি। এক পাশে করলে x + y = 0। বুঝতেছো? এগুলো কিন্তু মনে মনেই করে ফেলা যায়। এই যে tan 135 ডিগ্রি, এটা ভ্যালু -1, এটা মনে মনেই পারতে হবে।
কারণ tan 135 মানে tan 90 প্লাস 45 মানে cot 45, সামনে মাইনাস আসবে, কারণ কি দ্বিতীয় চতুর্ভাগ, এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় চতুর্ভাগ না, দ্বিতীয় চতুর্ভাগে tan এর চিহ্ন নেগেটিভ, তাহলে মাইনাস cot 45 মানে -1। ঠিক আছে, এই পারতেছো তোমরা? বলো এবার এটা বলো, এই বিন্দুগামী x অক্ষের উপর লম্ব, এই বলো x অক্ষের উপর লম্ব মানে কোন অক্ষের সমান্তরাল? আমরা যখন সমীকরণগুলো মুখস্থ করি, আমরা তো লম্ব দিয়ে মুখস্থ করি নাই, আমরা মুখস্থ করি নরমালি সমান্তরাল দিয়ে। যে x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y = b, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a। এখন বলো x অক্ষের উপর লম্ব মানে কি? x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a, মনে আছে? x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a। তাহলে এখানে x মানে কত? এই যে বুঝ, x মানে a, x এর মান হচ্ছে 4, a এর মান 4। এগুলা মনে মনে উত্তর বলে ফেলতে হবে, x = 4। এই যে ভাইয়া x অক্ষের উপর লম্ব মানে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x = a। এখানে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x = 4। এটা বলো। এই যে দেখি, এটা অনেকে হয়তো ভুলে গেছে। দেখো বলো, মূলবিন্দু হতে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য √2 এবং রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই এটা সূত্রটা কোনটা বলো? একটা রেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে এবং সেই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। সমীকরণ কোনটা মনে আছে? x cos আলফা প্লাস y sin আলফা সমান p। এই সমীকরণটা কয়জনের মনে আছে বলো? x cos আলফা, আলফার মান হচ্ছে 45 ডিগ্রি, x cos আলফা প্লাস y sin আলফা সমান p, p মানে হচ্ছে লম্ব দূরত্ব, এই যে √2, x cos আলফা প্লাস y sin আলফা সমান p। তাহলে cos 45 মানে 1/√2, দেখো x √2 প্লাস y √2 sin 45 মানে √2, উত্তর মিলে গেছে। দেখো √2 দিয়ে গুণ করে দাও, √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলে এটা হয়ে যাবে √2 মানে 2, গুণ করে দিলে 2 হয়ে যাবে। এই বুঝতেছো তোমরা? উত্তর হচ্ছে x + y = 2। এইবার এই যে এরপরে আরেকটা ম্যাথ আছে, এটা অনেকেই ভুল করবে, দেখি খুবই চমৎকার একটা ম্যাথ, দেখি এটা কয়জন পারে। বলো, মূলবিন্দু থেকে x sin আলফা প্লাস y cos আলফা = p এই রেখার উপর লম্ব অঙ্কিত হলো। এই লম্ব রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত? অনেকে উত্তর আলফা দিবে, তোমরা বলো আগে উত্তর কি আলফা হবে? দেখো, একটা রেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব যদি p হয় এবং সেই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে, তাহলে সমীকরণটা কি মনে আছে? সমীকরণটা কি ছিল? এইটা x cos আলফা প্লাস y sin আলফা সমান p। উত্তর আলফা হইতো যদি x cos আলফা প্লাস y sin আলফা সমান p এই ফরম্যাটে থাকতো। এই বলো তো, এই প্রশ্নটা কি এই ফরম্যাটে আছে? প্রশ্নটা যদি এইরকম থাকতো যে x cos আলফা প্লাস y sin আলফা সমান p, তাহলে লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করতো। এটার বেলায় উত্তর হইতো আলফা, এটার বেলায় উত্তর আলফা হইতো, কথা সত্য। কিন্তু এখানে দেখো x এর সাথে আছে sin, y এর সাথে আছে cos, তাহলে কি করা লাগবে? দেখো ফরম্যাট বানাইতে হবে। দেখো x এর সাথে cos আনতে হবে, y এর সাথে sin আনতে হবে। কিভাবে? দেখো আগে লিখি, x sin আলফা প্লাস y cos আলফা সমান p। দেখো sin কে cos বানাইতে হবে, cos কে sin বানাইতে হবে। তোমরা কি জানো x sin আলফা মানে cos 90 মাইনাস আলফা? কে কে জানো? দাঁড়াও, এখানে রেডিয়ানে আছে, ডিগ্রিতে না লিখে রেডিয়ান লিখে, π/2 মাইনাস আলফা। এই কে কে জানো? cos π/2 মাইনাস আলফা মানে sin আলফা। আর এখানে cos আলফা মানে হচ্ছে sin 90 মাইনাস আলফা মানে π/2 মাইনাস আলফা। এটা কিন্তু মনে মনেই করে ফেলতে পারবো। দেখো এই যে cos π/2 মাইনাস আলফা, এটা মানে কি? এটা মানে sin আলফা। আবার এখানে sin π/2 মাইনাস আলফা, এটা মানে কি? এটা মানে cos আলফা। তো আমার ফরম্যাটটা কি বানাইতে হবে? ফরম্যাটটা দেখো, x এর সাথে cos আনতে হবে, y এর সাথে sin আনতে হবে। তো এই দেখো sin x এর সাথে cos আনতে হবে, তাহলে sin আলফা কে লিখলাম cos 90 মাইনাস আলফা, আর cos কে লিখলাম sin 90 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো আলফার জায়গায় কত আছে? এই দেখো আলফার জায়গায় আছে, এই যে উত্তর কত? π/2 মাইনাস আলফা। এটা কয়জন বুঝছো বলো তো? এরকম চমৎকার কিছু ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে, এরকম চমৎকার কিছু ম্যাথ পরীক্ষায় আসবে। এগুলা বুঝে অ্যান্সার করতে হবে, মুখস্থ অ্যান্সার করলে হবে না।
আমরা যে সূত্রটা শিখছিলাম সেখানে ছিল এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, সেটার বেলায় অ্যাঙ্গেল ছিল আলফা। কিন্তু এখানে তো কজের জায়গায় সাইন আছে, সাইনের জায়গায় কজ আছে, তো সাইনকে কজে নিতে হবে, কজকে সাইনে। তো সাইন আলফা সমান কজ 90 মাইনাস আলফা, কজ আলফা সমান সাইন 90 মাইনাস আলফা। তাহলে এখানে আলফার জায়গায় বসবে 90 মাইনাস আলফা। বুঝছো? এটা কে কে বুঝছো একটু বলো। এই ক্লাসে যারা আছো এটা বুঝছো? একটু রেসপন্স করো, বেশিক্ষণ লাগবে না, আমি 1 ঘন্টার মধ্যে টাইনা দিব। এখন তোমরা খালি বাসায় পড়বা। আমাদের রিভিশন ক্লাসগুলোর উদ্দেশ্য কিন্তু তোমাকে নতুন কিছু শেখানো নয়, তোমাকে বাসায় একটা রুটিন বানাই দেওয়া, যে যেদিন যেই ক্লাসটা হবে ওই টপিকগুলো নিজে বাসায় রিভিশন দিয়ে আসবা, আর দেখবা যে ক্লাসের মধ্যে সবগুলো পারো কিনা। আচ্ছা বলো তো, এখনো পর্যন্ত যতগুলো এমসিকিউ দেখাইছি, কয়টা এমসিকিউ দেখাইছি এর মধ্যে? 14টা। এই 14টার মধ্যে সবগুলা কে কে পারছো? এখনো পর্যন্ত 14টা এমসিকিউ দেখাইছি, এই 14টা এমসিকিউর মধ্যে 14টাই কে কে পারছো? সবগুলা পারা উচিত। কিন্তু তোমরা যারা আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো করে আসছো, আজকে ক্লাসে আমি যদি 40টা এমসিকিউ দেখাই, 40টার মধ্যে 40টা পারা উচিত। একটাও যদি ভুল করো এটাও তোমার ব্যর্থতা, কারণ এইগুলা সবই পারার মতো কন্টেন্ট ভার্সিটি ব্যাচের ক্লাসে আছে। এটা বলো, এই রেখার উপর লম্ব এবং এই বিন্দু থেকে 2 একক দূরে রেখাদ্বয়ের সমীকরণ। আগে দেখো, এটা লম্ব রেখা, এটাকে সাজাও। 3x মাইনাস 4y সমান 0। এটা লম্ব রেখার সমীকরণ। x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক k সমান 0। এটা হচ্ছে নির্ণয় রেখা। শুধু k এর মানটা বাইর করতে হবে। k এর মানটা বাইর করে এখানে বসায় দিলেই কাজ শেষ। তো k এর মান কেমনে বাইর করব? প্রশ্নে বলছে 1,2 বিন্দু থেকে এই রেখার দূরত্ব 2 একক। তাহলে দেখো, এই যে 1,2 বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত? নিচে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, আর উপরে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করে দিব। x এর জায়গায় 1, 4 একে 4, প্লাস y এর জায়গায় 2, 3 দুগুণে 6, প্লাস k ইকুয়াল টু কত? 2 একক। দেখো, এই কথা বুঝছো? এই বিন্দু থেকে নির্ণয় রেখার দূরত্ব কত? 2 একক। এইবার দেখো নিচে কত আসে? 16 আর 9 25, 25 কে বর্গমূল করলে 5, আর গুণ করে দিয়ে 5 দুগুণে 10, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে। এর 6 আর 4 10, প্লাস কে মডুলাস তুলে দিলে কি দিতে হবে? প্লাস মাইনাস। তাহলে একবার প্লাস নেও, প্লাস নিলে 10 এ 10 এ কাটা, কে এর মান 0। আর মাইনাস 10 নিলে এখানে মাইনাস 10, এখানে এই দিকে গেলে আরো মাইনাস 10, মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20। এই যে উত্তর। তাহলে একটা উত্তর হচ্ছে, একটা থেকে এর মান 0, একটা হবে 4x + 3y সমান 0, আরেকটা হবে 4x + 3y মাইনাস 20। এই যে উত্তর হচ্ছে ই। এই কে কে বুঝছো বলো? সঠিক উত্তর ই। পারছো? দেখো, 1,2 বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব 2 একক। এই যে লম্ব দূরত্ব 2 একক, এন হবে 5, 5 দুগুণে 10, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে। তো যখন এখানে প্লাস নিবা, প্লাস 10 কাটা, কে এর মান 0। যখন মাইনাস 10 নিবা, মাইনাস 10, আর এই 10 ওই পাশে গিয়ে আরো মাইনাস হবে, মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20। তাহলে এই যে দেখো, একটাতে হবে কে এর মান 0, একটা হবে 4x + 3y সমান এই যে 0, এই যে একটা উত্তর। আর একটা হবে জাস্ট এখানে কে এর জায়গায় কত বসবে? কে এর জায়গায় বসবে 20, সরি মাইনাস 20। তাহলে 4x + 3y মাইনাস 20 সমান 0। ঠিক আছে, ওকে ফাইন। এবার এটা দেখো, এটা একটা শর্টকাট আছে। দেখো, ক্ষেত্রফল চাইছে। হ্যাঁ, x = 0, x = 4, y = 1, y = 5। তোমাকে বলছে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটা রেখা হচ্ছে y অক্ষের সমান্তরাল, x = 0, x = 4। এই দুইটা রেখা y অক্ষের সমান্তরাল, আর এই দুইটা রেখা x অক্ষের সমান্তরাল। এরকম দুইটা রেখা x অক্ষের সমান্তরাল, দুইটা রেখা y অক্ষের সমান্তরাল। এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্র হবে অথবা বর্গক্ষেত্র হবে। তো এই সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট উত্তর বের করে বুদ্ধি হচ্ছে ভুজের অন্তর ইনটু কোটির অন্তর। দেখো এখানে ভুজের অন্তর কত? 60 থেকে 0 বিয়োগ করলে 4, আর কোটির অন্তর কত? কোটির চেঞ্জ, পরিবর্তন। ভুজের পরিবর্তন ইনটু কোটির পরিবর্তন, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 5 থেকে 1 গেলে আরো 4, 4 থেকে 16। এটা বর্গক্ষেত্র হবে। দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে এটা হবে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র যেইটা হোক না কেন, সূত্র তো সেমই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, দেখো ভুজের পরিবর্তন ইনটু কোটির পরিবর্তন মনে মনে করে ফেলবা। ভুজের পরিবর্তন ইকুয়াল টু ইনটু কোটির পরিবর্তন, মানে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এবার এটা বলো। দেখো এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এই সমীকরণ দ্বয় একই সরল রেখা সূচিত করলে এ ও বি এর মান। বলো, দুইটা রেখা যদি একই রেখা সূচিত করে, মানে দুইটা সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে বা একই সরলরেখা নির্দেশ করে, তাইলে কি x এর সহগ দুটো অনুপাত,
y এর সহগ দুটোর অনুপাত এবং ধ্রুবক দুটোর অনুপাত কি হবে? সমান হবে। তাহলে দেখো এখানে x এর সহগের অনুপাত, এখানে 3, এখানে কত 2a, এখানে y এর সহগ 7, এখানে -3b। তারপরে ধ্রুবক দুটোর অনুপাত, দেখো এখানে ধ্রুবকটা আছে ডান পাশে, তাহলে এখানেও চিন্তা করো ডান পাশে -6। হয় তুমি দুইটাকেই বাম পাশে চিন্তা করে বসাবা, অথবা ধ্রুবক দুইটাকে ডান পাশে চিন্তা করে, তোমার ইচ্ছা। তো প্রথমটাতে যেহেতু ডান পাশে আছে 21, এখানেও বরে তুমি ডান পাশে নিয়ে যাও, 6কে ডান পাশে নিয়ে গেলে -6 হয়ে যাবে। এবার তুমি ক্যালকুলেশন করো, এবার এখান থেকে ক্যালকুলেশন করে a আর b এর মান বের করো, খুবই সহজ জিনিস। a এর মান এবং b এর মান বের করে ফেলো। প্রথমে লিখবা এটা সমান এইটা, এইটা সমান এইটা, এখানে কাটাকাটি যাবে 3 দিয়ে, এটা হবে 7, এটা হবে 2। তারপরে লিখবা এইটা সমান এইটা, এখান থেকে a চলে আসবে, এখান থেকে b চলে আসবে। ওকে, ঠিক আছে। তারপর এটা বলো, এইটা মনে মনে করো তো, এইটা মনে মনে করো। এই যে একটা সরল রেখা, এই সরল রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী, দেখো একটা সরল রেখার উপর লম্ব, এরকম মনে আছে? x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, তারপর ইকুয়াল টু দিবা। দেখো x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, 7 চলে আসছে 5 এর জায়গায়, 5 চলে গেছে 7 এর জায়গায়, এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, ইকুয়াল টু দেবা। ইকুয়াল টু দিয়ে বাম পাশে যা আছে সেটাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা। x এর জায়গায় 2, 7 দুগুণে 14, y এর জায়গায় -3, -3 5 15, শেষ। এই মনে আছে এই নিয়মটা? লম্ব রেখার সমীকরণে x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, ইকুয়াল টু দিয়ে বাম পাশে যা আছে সেটাকে যেই বিন্দুগামী সেই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা, শেষ। 14 থেকে 15 গেলে -1, -1 বাম পাশে চলে আসলে +1, এটা তো মনে মনে হয়ে যায়। -1 বাম পাশে চলে আসলে +1। এটা হচ্ছে লম্বের ক্ষেত্রে, লম্ব রেখার ক্ষেত্রে। আর সমান্তরাল হলে তো আরো সহজ, সমান্তরাল হলে আরো সহজ। সমান্তরাল হলে x এর সহগ আর y এর সহগ হুবহু সেম থাকে, এতটুকু অংশ সেম থাকবে, বাম পক্ষকে তখন বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা, ঠিক আছে? ওকে, ফাইন। এটা বলো তো, এটা তো হুবহু সেম। এই যে এই রেখার এই বিন্দু দিয়ে আঁকা লম্বের সমীকরণ, সেম প্রশ্ন। এই রেখার উপর লম্ব, এই বিন্দুগামী, তো লম্ব রেখা x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ। দেখো x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, ইকুয়াল টু এই বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ। x জায়গায় 0 বসালে 0, মাইনাস y জায়গায় 3 বসালে 3 থেকে 9, তাহলে -9 বাম পাশে এসে +9 হয়ে যাবে, -9 বাম পাশে এসে +9 হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে এ। বলো কে কে বুঝছো? দেখো 4x - 3y, 4x - 3y, -9 বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, +9 ইকুয়াল টু 0। এগুলা কিন্তু পারা উচিত, এগুলা পারা উচিত। দেখো এই যে দেখো এইবার একটা বড় ম্যাথ চলে আসছে, বড় না আসলে এটা ইজি। দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ দেওয়া আছে, একটা রেখার ঢাল দেওয়া আছে, আর একটা রেখার ঢাল চাইছে। এই সূত্র রেখার কারণে মনে আছে আগে বলো, দুইটা রেখার মধ্যবর্তী কোণ যখন ঢাল দেওয়া থাকে, যখন ঢাল দেওয়া থাকে, দেখো tan থিটা প্লাস মাইনাস, আগে বলো মনে থাকা তো উচিত, m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। বলো এই সূত্রটা কয়জনের মনে আছে? বলো দুইটা রেখার মধ্যবর্তী কোণ tan থিটা সমান প্লাস মাইনাস m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2, m1 - m2 ডিভাইড বাই প্লাস মাইনাস m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2। তো এখানে দেওয়া আছে সূক্ষ্মকোণ থিটা, ধরো এটা থিটা 45 ডিগ্রি, একবার বসে দিই tan থিটা tan 45 ডিগ্রি, m1 - m2 ধরো একটা যেটা বাইর করব, এটা ধরো m, যেটা বাইর করবো এটা ধরো m, আর যেটা দেওয়া আছে এটা ধরো হাফ। এই যে এই ক্যালকুলেশনটা ইজি ক্যালকুলেশন, 1 + m1 m2, m ইন্টু হাফ মানে m/2। এইবার দেখো tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান তো 1, এটা আমরা সবাই জানি। tan 45 ডিগ্রির মান 1। এবার তুমি পজিটিভ নিয়ে একবার চিন্তা করো, নেগেটিভ নিয়ে একবার। দেখো পজিটিভ নিয়ে কত আসে দেখো, যদি এটা প্লাস নেও তাইলে এখানে হবে 2, 1 সমান 2, 2 এটা কাটা দাও, 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে 2m - 1, এখানে 2 দিয়ে গুণ করলে 2 একে 2,
প্লাস এম। তাহলে দেখো কত আসে, তাহলে 2 প্লাস এম, 2m মাইনাস 1, তাহলে কত আসে দেখো, 2m থেকে m কাটারি করো, 2m থেকে m কাটলে ওই দিকে থাকবে কত m, 1 এদিকে আসলে 3, m সমান 3, 3 অপশনে আছে নাই, দেখো 3 তো অপশনে নাই, তাহলে কি করতে হবে, মাইনাস নিয়ে করতে হবে, নেগেটিভ নিয়ে, এবার নেগেটিভ নিয়ে করো, এটা প্লাস নিয়ে একটা অ্যান্সার আসবে, মাইনাস নিয়ে একটা অ্যান্সার আসবে। তো পজিটিভ নিয়ে করছি, দেখছি উত্তর আসছে 3, তো 3 তো অপশনে নাই, তাহলে নেগেটিভ নিয়ে করি, নেগেটিভ নিয়ে করো, নেগেটিভ নিয়ে করলে 1 সমান সবই সেম থাকবে, এটা এখানে মাইনাস চলে আসবে, সামনেটা মাইনাস চলে আসবে, এখানে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, 2m মাইনাস 1 নিচে 2 প্লাস m, তাহলে দেখো কি আসে, 2 প্লাস m সমান মাইনাস 2m মাইনাস আসছে প্লাস 1, তাহলে দেখো 2m আর m এই থেকে আসলে 3m, 1 থেকে 2 গেলে মাইনাস 1, তাহলে 3m সমান মাইনাস 1, তাহলে m সমান মাইনাস 1/3। এই কে কে বুঝছো, m সমান মাইনাস 1/3, তোমরা কি পারছো এটা বলো তো, এটা কে কে পারছো বলো। দেখো ইজি, কিন্তু ক্যালকুলেশন কঠিন না, ক্যালকুলেশন খুবই সহজ, এই সূত্রটা তো আমরা সবাই জানি, tan থিটা সমান tan থিটা সমান, এখানে tan থিটা, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান 1, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, তো একটা ঢাল দেওয়া আছে আর একটা বের করতে হবে, তাই না, তো একটাকে ধরলাম m, আরেকটা তো দেওয়াই আছে, জাস্ট m মাইনাস হাফ 1 প্লাস m1 m2, তো m ইন্টু 1/2 গুণ করলে m/2, বুঝতে পারছো, এতটুকু করে ফেলতে পারলে, এইটা লিখে ফেলতে পারলে পরেরটা তো জাস্ট ইজি ক্যালকুলেশন। ওকে ঠিক আছে, এইটা বলো, দেখো 4, -2 এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব রেখার দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কেন বের করে একটু আগে দেখছি, নিচে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার 5k স্কয়ার করলে 25 প্লাস y এর সহগ স্কয়ার 12k স্কয়ার করলে 144, আর উপরে এই বিন্দুতে এই রেখার বামপক্ষকে সিদ্ধ করতে হবে, x এর জায়গায় 4, 4 পাশে 20 প্লাস y এর জায়গায় -2 প্লাস মাইনাসে মাইনাস 12 দুগুণে 24 আর -3 প্লাস 3টা বাম পাশে চলে আসবে, বাম পাশে আসলে -3, তাহলে দেখো নিচে কত হয়, নিচে হবে রুট ওভার অফ 144 আর 25 যোগ করলে 169, 169 কে বর্গমূল করলে হয় 13, আর উপরে দেখো কত হয় -24 -3 -27, 20 থেকে -7 গেলে -7, তো দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না, মডুলাস করে দিলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বলো কথা বলো, এগুলো পারতেছো না, এগুলো সব সহজ না, এগুলো কোনোটা ভুল হবে বলো, এগুলা কি কোনোটা ভুল হবে, ভুল হবে না, ঠিক আছে ওকে, হ্যাঁ হবে সাইফ হবে, ওকে দেখো এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই রেখা দুটোর মধ্যে দূরত্ব বলো তো, এই রেখা দুটো কেমন রেখা আগে বলো তোমরা তাড়াতাড়ি, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, একটু আগে আমরা শিখলাম একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, এবার এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব চাইছে, এরা কিন্তু সমান্তরাল সরলরেখা, দেখেই বুঝতে পারতেছো, তো সমান্তরাল সরলরেখার দূরত্ব কেমন বের করে, নিচে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার 4k স্কয়ার করলে 16, সরি x এর সহগ -3 -3k স্কয়ার করলে 9 প্লাস y এর সহগ স্কয়ার 4k স্কয়ার করলে 16, আর উপরে কোটে দুইটার বিয়োগ, ধ্রুবক দুইটার বিয়োগফল 12 থেকে 3 বিয়োগ করলে 9, 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9, নিচে 5, 25 কে বর্গমূল করলে 5, উপরে 12 থেকে 3 গেলে কত 9, 9/5, উত্তর হচ্ছে 9/5, শেষ। এরপরে এই যে দুটো রেখা বলো, এরা এরা কেমন রেখা, এটাই সরল রেখার লাস্ট ম্যাথ, বলো একদম সহজ সহজ ম্যাথগুলা, ভর্তি পরীক্ষায় সহজ ম্যাথগুলাই আসে, কঠিনগুলা খুব বেশি একটা আসে না, আর যা দরকার সব ভার্সিটি বেঁচে ক্লাসে করাইছি, খালি একটু ভালো মতো রিক্যাপ করো, হ্যাঁ ভালো মতো একটু ক্লাস লেসে গুলো রিভিশন দেওয়ার কিচ্ছু লাগবে না। দেখো এই দুটো রেখা, এরাও কেমন রেখা, এরাও কিন্তু সমান্তরাল রেখা, তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব দেখো, নিচে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, 5k স্কয়ার করলে 25, 12k স্কয়ার করলে 144, এটা মনে মনেই করে ফেলা যায় যে 144 আর 25 যোগ করলে 169, 169 কে বর্গমূল করলে 13, আর উপরে ধ্রুবক দুটার বিয়োগফল, তো চিন্তা করো এখানে +2, কিন্তু বাম পাশে আনা লাগবে মনে মনে, ওই যে আদর্শ ফরম্যাট ax + by + c = 0, এটা বাম পাশে আসলে হলো -2, এখান থেকে 29 বিয়োগ, তাহলে দেখো উপরে -31 মডুলাস করলে প্লাস হয়ে যাবে, নিচে 13,
দেখো 31/13, এটা কিন্তু অনেকেই ভুল করবে, এই ম্যাথটা অনেকেই ভুল করবে। কি করবে জানো, এই 2 থেকে 29 বিয়োগ করে দিবে। 2 থেকে 29 বিয়োগ করলে তখন চলে আসবে -27, মোটর স্কুলে +27। অনেকে কিন্তু উত্তর বি দেখাবে, এই ভুলটা করা যাবে না। এটা কে কে ভুল করবা বলো, তোমরা ভুল করবা। এটা অনেকে কিন্তু 27/13 দেখাবে। ভাই খেয়াল রাখবা, এটা আছে ডান পাশে, এটা আছে বাম পাশে। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এটাকে মনে মনে বাম পাশে আনো, -2, -2 থেকে এটা বিয়োগ করো, 29 বিয়োগ করো -31, অথবা 29 থেকে তখন -2 বিয়োগ করো, +31 হয়ে যাবে। ভুল করা যাবে না কিন্তু। এই বলো, এই সরল লেখার এমসিকিউ কলাঘাটে ছিল 23টা। আজকে ক্লাসে সরল লেখার এমসিকিউ আমি দেখালাম 23টা। 23টার মধ্যে 23টাই কয়জন পারছো বলো? সরল রেখার যে 23টা এমসিকিউ দেখাইলাম, পরীক্ষায় এই 23টা থেকে যে আসবে এরকম তো না। বাট তোমরা যদি ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে আসো, ভাই আমরা গুচ্ছ রিভিশন ক্লাসগুলো দিচ্ছি, এই রুটিন অনুযায়ী খালি ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারগুলো রিভিশন দাও এবং যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, দেখবা যে সব রিভিশন দেওয়া শেষ হয়ে গেছে, সুন্দর মতো পরীক্ষার আগে ডেলিভার করে আসতে পারবা। তো এই যে 23টা এমসিকিউ দেখাইলাম, এই 23টার মধ্যে 23টাই তোমার পারা উচিত। যদি তুমি একটাও ভুল করো, এটাও খুবই অন্যায়, খুবই খারাপ। এটা মনে মনে বলো, এটা উত্তর তো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বৃত্ত, এটা উত্তর কত 2, এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই ম্যাথ উত্তর 2, এগুলো মুখস্থ হয়ে গেছে। এই বৃত্তের কেন্দ্র বলো, এই বয়সে আইসা কি বৃত্তের কেন্দ্র, এটা পড়া মানায় বলো? আগে x² এবং y² এর শখকে 1 বানাইতে হবে, তো 3 দিয়ে ভাগ করতে হবে। আগে 3 দিয়ে ভাগ, আগেই 3 দিয়ে ভাগ। তারপর x এর শখকে -2 দিয়ে ভাগ, y এর শখকে -2 দিয়ে ভাগ। মানে আসলে ভাগ করতে হবে 3 দুগুণে -6 দিয়ে। মনে মনে এটা মনে মনে হয়ে যায় যে ভাই x এর শখ আর y এর শখ থেকে কেন্দ্র বের করার জন্য ভাগ করতে হয় -2 দিয়ে, তাই না? -2 দিয়ে ভাগ করতে হয়। আর এখানে x² এবং y² এর শখকে 1 বানানোর জন্য আরো 3 দিয়ে, তাহলে 3 দুগুণে -6, -6 দিয়ে ভাগ করতে হবে। এখানেও -6 দিয়ে ভাগ, এখানেও -6 দিয়ে ভাগ, এটা মনে মনে হয়ে যায়। এখানেও -6 দিয়ে ভাগ। তাহলে দেখো মাইনাস আছে প্লাস 5/6, আর এখানে 1, 5/6 1, 5/6 1। ঠিক আছে ভাই, বৃত্ত থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে এই কেন্দ্র ব্যাসার্ধ। কতবার যে আসছে কেন্দ্র ব্যাসার্ধ, এটার কেন্দ্র ব্যাসার্ধ বলো, মনে মনে করো। কেন্দ্র x এর শখকে -2 দিয়ে ভাগ, -2 কে -2 দিয়ে ভাগ করলে 1, -4 কে -2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 1,2, 1,2 এখানেও আছে এখানেও আছে। এটা ব্যাসার্ধ কত হবে? √of g² + f² - c। এটাকে স্কয়ার করলে 1, এটাকে স্কয়ার করলে 4, 4 কে 5, মানে হচ্ছে +4, 9, 9 কে বর্গ করলে 3, 9 কে বর্গমূল করলে 3 হয়। এই কে বুঝছো? 9 কে বর্গমূল করলে 3 হয়, এটার ব্যাসার্ধ 3 একক, 3 একক। এটা মনে মনেই পারা যায়, একটু ভালো মতো প্র্যাকটিস করিতে হইবে। বলো এই সূত্র বলো, পরেরটা সূত্র, x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে শর্ত কি বলো? এটা কি বৃত্তের আদর্শ সমীকরণ? বৃত্তের আদর্শ বা সাধারণ সমীকরণ। x অক্ষকে স্পর্শ করলে সূত্র হচ্ছে g² = c, আর y অক্ষকে স্পর্শ করলে f² = c। x অক্ষকে স্পর্শ করলে g² = c, y অক্ষকে স্পর্শ করলে f² = c। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় হুবহু সূত্র এইটা আসার সম্ভাবনা কম, যদিও একবার আসছে, বাট পরীক্ষায় এটা সূত্রটা এসে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে। এই যে এরকম দেখো, তোমাকে বলছে কে এর মান কত হইলে এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করবে। তো y অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে f² = c, f² = c। দেখো এখানে f এর মান কত? f এর মান x এর শখ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে কত? -2, তাহলে f এর মান -2। আর এখানে c এর জায়গায় কত আছে? c এর জায়গায় আছে কে? দেখো y অক্ষকে স্পর্শ করলে f² = c, x অক্ষকে স্পর্শ করলে g² = c। এখানে f এর মান কত? f এর মান হচ্ছে y এর শখকে 2 দিয়ে ভাগ, y এর শখ -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, -2 কে স্কয়ার করো, আর c এর জায়গায় কত আছে? কি আছে? এখানে তো c এর জায়গায় কি আছে? তাহলে কি এর মান দেখো -2 কে স্কয়ার করলে +4। এটা মনে মনে, পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো আসলে যদি লিখে লিখে করো তাহলে সময় নষ্ট। এগুলো আসলে মনে মনে যে g² = c, c এর জায়গায় বসবে কে, আর সরি এটা তো f² = c যেহেতু y অক্ষকে, তাহলে -2 কে স্কয়ার করলে +4। ঠিক আছে, তারপর এটা বলো, এই যে বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিত অংশ, সূত্র মনে আছে? y অক্ষের খণ্ডিত অংশ চাইছে, কিন্তু
এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√of জি স্কোয়ার বাই সি, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√of এফ স্কোয়ার বাই সি। পরীক্ষায় এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ চাইতে পারে, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ চাইতে পারে। তাহলে এখানে যেহেতু ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ চাইছে, তাহলে 2√of এফ স্কোয়ার বাই সি, 2√of এফ স্কোয়ার। এফ হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, -10কে 2 দিয়ে ভাগ করলে -5, -5কে স্কোয়ার করলে +25, আর সি এর মান হচ্ছে -11, তাহলে মাইনাসে +11, তাহলে কত হয় 36, 36কে বর্গ করলে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। এই তোমরা কি পারতেছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এতক্ষণে ভালো মন্দ বলো বলো বলো, এটা বলো। এই যে দেখো সুন্দর সুন্দর প্রশ্ন। এত কেন্দ্র বিশিষ্ট ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। আচ্ছা আগে বলো তো এখানে কোন বৃত্তটার কেন্দ্র -5,7? এগুলো ম্যাথ করা লাগে না। হ্যাঁ পরীক্ষা এরকম সহজগুলো আসবে সাইফ, আর কঠিন যেগুলা ওইগুলো ভার্সিটি ব্যাচের ক্লাসে আছে। এই রিভিউ ক্লাসে শুধু শুধু কঠিনগুলো দেখায় ভয় দেখাবো না। তোমরা রিভিউ ক্লাসে এসে দেখবা যে সহজ টাইপগুলো পারো কিনা। কারণ গুচ্ছবর্তী পরীক্ষা, কৃষি গুচ্ছবর্তী পরীক্ষা এগুলোতে সহজ প্রশ্নই হয়। আর এইবার গুচ্ছবর্তী পরীক্ষায় তো সাস্ট নাই, তো যেহেতু এইবার গুচ্ছবর্তী পরীক্ষায় সাস্ট নাই, এবারের প্রশ্ন একটু সহজ হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষ করে হায়ার ম্যাথ এইবার অত বেশি কঠিন হওয়ার কথা না, গতানুগতিক সহজ টাইপের প্রশ্নই আসবে। খালি ভার্সিটি ব্যাচে ক্লাস লেকচারগুলো রিভিশন দিয়ে গেলেই তুমি সব অ্যান্সার করে ফেলতে পারবে। দেখো তোমাকে বলছে এই কেন্দ্র বিশিষ্ট এত অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। তোমার পুরা ম্যাথ করার দরকার নাই, তুমি খালি একবার মনে মনে অপশন টেস্ট করো তো, যে কোন কোন অপশনের কেন্দ্র -5,7। দেখো এটা কেন্দ্র কত? জীবনে -5,7 না। এটা কত? এটাও না। এই যে দেখো, এই দেখো -5,7 ভাই, এগুলো মনে মনেই হয়ে যায়। দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -5, আর ওয়াই এর সহগ -14কে -2 দিয়ে ভাগ করলে -7, শুধুমাত্র অপশন সি এটাই হচ্ছে -5,7 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ভাই একটা অপশনই মিলছে, বাকি একটা এটাও মিলে না, পরেরটাও মিলে না। এগুলো ম্যাথ করাই লাগে না, এগুলা ম্যাথ না করে উত্তর করে ফেলা যায়। এবার এটা দেখো, এই ম্যাথটাও আমরা করবো না, কিছু লিখবো না। দেখো তোমাকে বলছে নিচের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। মনে মনে চিন্তা করো, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। দেখো এখানে জি কত? জি মানে এক্স অক্ষকে 2 দিয়ে ভাগ, -2কে 2 দিয়ে ভাগ করলে -1, -1কে স্কোয়ার করলে হয় 1, আর এখানে সি এর মান 4 হয় না। ভালো মতো বোঝো, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। তাহলে এখানে জি এর মান হচ্ছে -1, -1কে স্কোয়ার করলে 4 হয়, সি এর মান 4 হয় না। এখানে দেখো -2কে 2 দিয়ে ভাগ করলে -2, -4কে 2 দিয়ে ভাগ করলে -2, -2কে স্কোয়ার করলে 4, এখানে আছে 5 হয় না। -2কে 2 দিয়ে ভাগ করলে -1, -1কে স্কোয়ার করলে এই যে +1, এই যে এই কে বুঝছো? জি স্কোয়ার সমান সি। দেখো এখানে জি এর মান কত? জি মানে হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়। তাহলে এখানে এক্স এর সহগ -2, -2কে 2 দিয়ে ভাগ করলে -1, -1কে স্কয়ার করলে এই যে +1। এই কে বুঝছো এটা বলো? নিম্নের কোন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে? বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান সি। তো এটা অপশন টেস্ট করলে করে ফেলা যায়। বৃত্তের এই যে এই ম্যাথগুলা অপশন টেস্ট করে ফেলা যায়। এরপর এটা বলো, এই বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুটির অবস্থান, একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান কেমনে বের করবা? বিন্দু দিয়ে বৃত্তের বাম পক্ষকে সিদ্ধ করবা। x এর জায়গায় বসাও 1, 1 কে স্কয়ার করলে 1, y এর জায়গায় বসাও 2, 2 কে স্কয়ার করলে 4, x এর জায়গায় 1, 5 এর জায়গায় 5, y এর জায়গায় 2, 3 দুগুণে 6 +16। দেখো একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান কেমনে বের করবা? বিন্দুটা ভিতরে আছে, উপরে আছে নাকি বাইরে আছে? তুমি জাস্ট এই বৃত্তের বাম পক্ষকে বিন্দু দিয়ে সিদ্ধ করবা। x এর জায়গায় বসাও 1, y এর জায়গায় বসাও 2, দেখো x এর জায়গায় 1 বসাই 5 থেকে 5, y এর জায়গায় 3 দুগুণে 6। এইবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 4 থেকে 5, 5 আর 5 কাটা, 16 থেকে 6 গেলে 10, গ্রেটার দেন 0। ভাই যদি এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের কোথায় আছে? বাইরে আছে। যদি ইকুয়াল টু 0 হয়, বোর্ডে আছে, এগুলো সবই কিন্তু ক্লাসে পড়াইছি। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে, যদি লেস দেন 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের ভিতরে, আর যদি ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে সিদ্ধ হয়ে যাওয়া। যদি এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে ফেলে তাইলে বিন্দুটি বৃত্তের উপরস্থ। বুঝা গেছে? তো এখানে তো উপরস্থ না, গ্রেটার দেন 0 আসছে, যেহেতু গ্রেটার দেন 0 আসছে তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে। ওকে ঠিক আছে। এরপরে এই টাইপটা দেখো, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। একটা বিন্দু থেকে
বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, মনে আছে সূত্রটা? এই ম্যাপটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, ম্যাপটা অনেকে ভুল করে, একটা বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করার জন্য অবশ্যই বৃত্তের সমীকরণটাকে আগে আদর্শ ফরম্যাটে নিতে হবে, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখকে 1 বানাইতে হবে। এটা না করলে কিন্তু ভুল হবে। দেখো -9 = 0। বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করার আগে অবশ্যই বৃত্তের সমীকরণটাকে আদর্শ ফরম্যাটে নিতে হবে। আদর্শ ফরম্যাট মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের শখ 1 বানাইতে হবে। তো 2 দিয়ে ভাগ করে নিয়েছি। এইবার দৈর্ঘ্যটা কি হবে? এই বৃত্তের বামপক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবো। রুট ওভার অফ এক্স জায়গায় বসে 5 কে স্কোয়ার হলে 25 প্লাস ওয়াই জায়গায় 0 -9। 16 থেকে 25 থেকে না গেলে 16 কে বর্গমূল হলে 4। দেখো এখানে কিন্তু অনেকে এই জিনিসটা ভুল করবে। অনেকে কি করবে জানো? অনেকেই এইটাকে আদর্শ ফরম্যাটে নিবে না, তখন কিন্তু ভুল হবে। খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, রুট ওভার অফ এই যে বৃত্তের বামপক্ষ, আদর্শ সমীকরণে যে বামপক্ষটা, সেটাকে রুট ওভারের মধ্যে বিন্দুটা দিয়ে, যে বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা। ওকে, আশা করি আর ভুল হবে না, আশা করি তোমাদের ভুল হবে না, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে দেখো, এই দেখো জিএসটি ভর্তি পরীক্ষায় 22-23 সালে খুবই সুন্দর একটা প্রশ্ন আসছিল। এই যে একটা বৃত্ত, আগে বলো তো এটা কেন্দ্র ব্যাসার্ধ কত? এটা কেন্দ্র ব্যাসার্ধ কত বলো তাড়াতাড়ি। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে 3,2। এগুলো মনে মনে, এগুলো তো লেখা লাগবে না। আর ব্যাসার্ধ 25 মানে 5 স্কয়ার। কেন্দ্র হচ্ছে 3,2, ব্যাসার্ধ হচ্ছে 5 স্কয়ার, মানে 25 মানে 5 স্কয়ার, মনে মনে। তাহলে ব্যাসার্ধ 5। তোমাকে বলছে এই বৃত্তে একটি যা কেন্দ্রে π/2 মানে 90 ডিগ্রি উৎপন্ন করে। π/2 মানে কত? 90 ডিগ্রি উৎপন্ন করে। তোমাকে বলছে যাটার দৈর্ঘ্য কত। দেখো ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেখো, কেন্দ্র কত? মনে মনে 3,2। এই ধরো একটা জে, এই যেটা হচ্ছে বৃত্তের একটা জে। এই যে করছে কি দেখো, এই যে করছে যেটা, সেটা হচ্ছে এই যে কেন্দ্রে উৎপন্ন করছে কত? 90 ডিগ্রি কোণ। এই দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা বলো তো তাহলে এতটুকু দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ সমান 5। এটা তো বৃত্তের ব্যাসার্ধ 5, এটা বৃত্তের ব্যাসার্ধ 5। তোমাকে বলছে এই যে জায়ের দৈর্ঘ্য এবি, এই পিথাগোরাস সাহেবকে কল দাও। তোমাকে বলছে এই যে একটা যা, ধরো এবি যা, এবি যা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তোমাকে বলছে এই এবি যা এর দৈর্ঘ্য কত? এই পিথাগোরাস সাহেবকে কল দাও। দেখো এইটাও 5, এইটাও 5, এটা অতিভুজ সমকোণের, এটা তো সমকোণ, যেটা কি সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে অতিভুজ মানে কি? রুট ওভার অফ এই দুইটার স্কয়ারের যোগফল 5 স্কয়ার, মানে 25 + 25 50। 25 + 25 50, রুট ওভার অফ 50। 50 মানে কত? 25 দুগুণে 50, তাহলে 5√2। 25 দুগুণে 50, 5√2। বুঝছো? সুন্দর সুন্দর ম্যাথ না পরীক্ষায় আসে? বলো কই? এই যে সুন্দর সুন্দর প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, এগুলা পারতে হবে। তো এরই মাধ্যমে বৃত্ত শেষ। বলো বৃত্তের সবগুলো ম্যাথ কে কে পারছো? বৃত্তের ম্যাথ কয়টা দেখাইছি? 35 থেকে কত? 35 কত থেকে কত? 25 থেকে 35 মানে 11টা। 25 থেকে 35 11টা। এই 11টার মধ্যে 11টাই কে কে পারছো বলো? বৃত্তের যে 11টা এমসিকিউ দেখাইছি, 11টার মধ্যে 11টাই পারা উচিত না? ভালো মতো রিভিশন দিয়ে আসছো? সাহিব বলছে একটা ভুল হয়েছে, একটাও পারা উচিত, ওইটাও পারা উচিত ছিল। এবার বলো এইটা, এই সমীকরণটা কি নির্দেশ করে? মনে আছে? এক জোড়া সরল রেখার বেলায় ab - h² চেক করার আগে d একটা চেক করতে বলছিলাম। বাট এখন তো আর সাস্টের ভর্তি পরীক্ষা নাই, এখন গুচ্ছ ভর্তি পরীক্ষা। 4টা অপশন থাকবে। তুমি 4টা অপশন যখন আসবে, এই 4টা অপশনই থাকবে: পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। ভার্সিটি ভর্তি পরীক্ষা এখন আর ওই যে জোড়া সরল রেখা, ওই নির্ণায়কের ভ্যালু চেক করতে বলে না। তুমি জাস্ট ab - h² এটা চেক করে ফেলো, তাইলে হয়ে যাবে। আগে যখন সাস্টে আলাদা ভর্তি পরীক্ষা ছিল তখন এগুলো আসতো, এখনো তো আলাদা ভর্তি পরীক্ষায় অলরেডি হয়ে গেছে ভর্তি পরীক্ষা। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এক জোড়া সরল লেখা, এইটাই ভাষা সম্পর্কে কম, বাকি 4টা থেকে যে কোনো একটা হবে। দেখো ab - h², এর মান 2, এর মান কত? 2। b কত? b হচ্ছে y² শক 3 - h², h মানে হচ্ছে x এর শকের অর্ধেক, x এর শক 4 - 4 - 4 অর্ধেক -2। দেখো
এ বি মাইনাস এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 2, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ 3 মাইনাস এ স্কোয়ার। এইচ মানে কি মনে আছে? 2h এক্স ওয়াই, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, তাহলে 2h কে 2 দিয়ে ভাগ করলে h পাওয়া যায়। তো এই যে এখানে এক্স ওয়াই এর সহগ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2, আমি এখানে লিখে দেই, এখানে a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে 3, h মানে হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স ওয়াই এর সহগ -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2। তাহলে এখানে দেখো 3 2 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2 গ্রেটার দেন 0। তো এ বি মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন 0 হলে উপবৃত্ত, মনে আছে? ইকুয়াল টু 0 হইলে পরাবৃত্ত, গ্রেটার দেন 0 হলে উপবৃত্ত, লেস দেন 0 হলে অধিবৃত্ত। কার কার মনে আছে বলো? এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 হইলে কি? পরাবৃত্ত। গ্রেটার দেন 0 হইলে কি? উপবৃত্ত। লেস দেন 0 হইলে কি? অধিবৃত্ত। মনে থাকতে হবে, এত মন ভোলা হইলে হবে না। ঠিক আছে, কিভাবে বলো তো? এটা কি হবে? এটা কি হবে বলো? এই দেখো আমি লিখে দিই, এ এর মান হচ্ছে 17, এক্স স্কোয়ারের সহগ, বি বি এর মানও 17, আর এইচ এইচ ভিডিও কি চলে গেছে নাকি? হ্যালো, এই ওয়েবসাইটে ক্লাস ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে শোনো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটা টপিক এত বেশি ভাস্ট, এইটা আসলে সূত্রগুলা যদি মনে না থাকে ক্লাসে করায় বুঝবা না। কণিকের ক্লাসগুলো করছো কে কে বলো? শোনো, পরাবৃত্ত থেকে সবচেয়ে বেশি কি আসে লিখো। পরাবৃত্ত এবং উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে সবচেয়ে বেশি কি কি আসবে আমি লিখে দিচ্ছি, এগুলা অবশ্যই প্র্যাকটিস করবা। পরাবৃত্ত এগুলা আসলে ক্লাসের মধ্যে দেখে, সূত্রগুলা দিয়ে রিভিশন না দিলে কিছুই মনে থাকবে না। দেখো, উপবৃত্ত অধিবৃত্ত থেকে বেশি আসে লিখো, শীর্ষবিন্দু লিখো, এগুলাই আসবে। উপকেন্দ্র 99% প্রশ্ন এখান থেকে আসে। শীর্ষবিন্দু ক্লাস লেকচারে আগে সূত্রগুলা যেভাবে বুঝাইছি একবার খালি রিভিশন দিবা, সূত্রগুলা একবার রিভিশন দিয়ে তারপরে এমসিকিউ গুলা প্র্যাকটিস করবা, তাইলে দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে যে এমসিকিউ গুলা আছে, এগুলো সব প্র্যাকটিস করবা। হাউস ওয়াইফ বলো, এই প্র্যাকটিস করবা, পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই, এই টাইমটা কি কাজে লাগাইবা? বলো বলো বলো, এগুলো সবাই নিজেরাই পারবা, এগুলো এখন আর পড়ানোর কিছু নাই। সরল রেখা বৃত্ত এগুলো আমি একটু রিভাইজ করে দিলাম। আর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এখান থেকে তোমরা এই টপিকগুলোর উপর গুরুত্ব বেশি দিবা। ভাই ভার্সিটি ব্যাচের ক্লাসে যা যা পড়াইছি ওগুলো যদি খালি ক্লাস লেকচার থেকে রিভিশন দিয়ে যাও, এবারে কিচ্ছু লাগবে না, একেবারে কিচ্ছু লাগবে না, সত্যি কথা বলে দিলাম, এবারে কিচ্ছু লাগবে না। তো তোমরা যেটা করবা, নিজেরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে এগুলা, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রের দৈর্ঘ্য এবং উৎকেন্দ্রিকতা, এই টপিকগুলা। তো এই হচ্ছে, এই ক্লাস কি আটকে গেল নাকি? এই ক্লাস কি ঠিক আছে নাকি আটকে গেল? আমার ওয়েবসাইটে ক্লাস আটকে গেছে মনে হচ্ছে, নেটওয়ার্ক কি ডিস্টার্ব করতেছে না? আমাদের ক্লাসও মোটামুটি শেষ, এই ফেসবুকে ঠিক আছে ক্লাস? একটু বলো তো দেখি, ওয়েবসাইটে আটকে গেছে, অসুবিধা নাই, ফেসবুক থেকে দেখে নিতে পারবে পরে। ওয়েবসাইটে ক্লাস আটকে গেছে, সমস্যা নাই, মোটামুটি যেগুলো আছে ফেসবুক থেকে আর মোটামুটি ক্লাস শেষই, অসুবিধা নেই, ক্লাস শেষই। দেখো তো ঠিক আছে, দেখো এইখানে যে এমসিকিউ গুলো আছে কণিকের, এগুলো সবগুলো নিজেরা প্র্যাকটিস করবা, সবগুলো নিজের জানা উচিত। আমি অ্যান্সার দেখাই দিব না, আমি যখন ক্লাসের এই ক্লাসটা শেষ হওয়ার পরে 5 মিনিটের মধ্যেই আমি ফেসবুক গ্রুপে লেকচার শিট আপলোড দিয়ে দিব, এবং ওয়েবসাইটে তো একটু লেট হয় বলতে ক্লাসটা রেকর্ডেড ক্লাস রেডি হইতে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়, তো সেখানেও লেকচার স্লাইডটা আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। তো আমি অ্যান্সারগুলো দাগাই দিব, এই যে এই কণিকের যে এমসিকিউগুলা, কোনটার অ্যান্সার কি আমি দাগাই দিব সঠিক উত্তরগুলা, বাট তোমরা নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, তো এই ছিল আজকের রিভিউ ক্লাস। সরল রেখা, বৃত্ত, কণিক একটু বলো তো যাওয়ার আগে, ভার্সিটি ব্যাচে আমি তোমাদের 6টা অধ্যায় পড়াইছি, তার মধ্যে আজকে ক্লাসে এই 3টা অধ্যায় রিভিউ করলাম, সরলরেখা, বৃত্ত, কণিক, আর পরবর্তী ক্লাসে রিভিউ করব জটিল সংখ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এই যে 3টা অধ্যায় সরলরেখা, বৃত্ত, কণিক,
ভার্সিটি ব্যাচে আবার এই 3টা অধ্যায় ক্লাসই করছো না? তোমরা এখন যারা এখানে ক্লাস করতেছো ভার্সিটি ব্যাচে এই 3টা অধ্যায়ের ক্লাস যদি তুমি করে থাকো, ভাই খালি ক্লাস লেকচারের বিষয় আর কিছু লাগবে না। এখন এই শেষ সময়ে খালি ক্লাস লেকচারের বিষয় দিয়ে আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, দেখবা যে তোমার ভর্তি পরীক্ষায় তোমার চান্স হবেই। আমি তো এতটুকু কনফিডেন্ট তোমাদেরকে নিয়ে যে তোমরা যারা ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো করছো তোমাদের চান্স হবেই, সময়ের অপেক্ষা মাত্র, খালি পরীক্ষাগুলো দিতে থাকো। সামনে কৃষি গুচ্ছ পরীক্ষা আছে, তারপরে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অনেকগুলো সিট এখনো বাকি। জাস্ট ইফোর্টটা কন্টিনিউ করে যাও, মাঝখানে আর ঢিল দিও না। এই সময়টা একটু সর্বোচ্চ প্রিপারেশন দাও, এই সময়টা বেস্ট রিপোর্টটা দাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসের লেকচার স্লাইডটা আপলোড দিয়ে দিব এবং এই যেগুলা হাউস ওয়াইফ দিছি ওগুলো অ্যান্সার আমি দেখাই দিব। বাট নিজেরা অবশ্যই ট্রাই করবা, নিজে নিজে করার চেষ্টা করবা। আজকে ক্লাসটা যারা ভার্সিটি ব্যাচে ক্লাসগুলো করছো সবগুলো এমসিকিউ নিজে নিজে পারা উচিত, সবগুলা, একটাও মিস হওয়া উচিত না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।